নমস্কার। আমরা শুনছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ঝিন্দের বন্দি। আজ শুনে নেব দ্বিতীয় পর্বটি। তাহলে আসুন শুনে নিই আজকের দ্বিতীয় পর্বটি। আমরা গত পর্বে শুনেছিলাম শিবশঙ্কর একটা গহনার বাক্সের মধ্যে চ্যাপ্টা ধরনের মখমলের বাক্স বাহির করিলেন। তারপর সেটা খুলিয়া মখমলের খাঁজ কাটা আসনের ওপর হইতে সাবধানে ছুরিখানা ধনঞ্জয়ের হাতে তুলিয়া দিলেন। ধনঞ্জয় গভীর মনোসংযোগে ছোরাখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিলেন। তাহার লোহার মতো মুখ যেন আরও কঠিন হইয়া উঠিল। কিছুক্ষণ পর গলাটা পরিষ্কার করিয়া তিনি নিম্নস্বরে বলিলেন, এতদিনে কালীশঙ্করের জীবনের ইতিহাস আমার কাছে সম্পূর্ণ হল। এই উপসংহারটুকুই আমি জানতাম না বাবুজি। তারপর ছোরাখানা তুলিয়া ধরিয়া বলিলেন, এই ছোরা কার জানেন? জিন রাজবংশের। বংশের আদিপুরুষ সরজিৎ সিংহের আমল থেকে এই ছুরি রাজবংশের দণ্ডমুকুটের মতো মহামূল্য সম্পত্তি বলে চলে আসছিল। তারপর হঠাৎ শতবর্ষ পূর্বে ছুরিখানা আর খুঁজে পাওয়া যায় না। এই ছুরি যে আপনার বংশে এসে আশ্রয় নিয়েছে তা বোধহয় একজন ছাড়া আর কেউ জানত না। ছুরির মুঠোর ওপর কতগুলি অক্ষর খোদাই করা আছে, পড়তে পারেন কি? শিবশঙ্কর বলিলেন, না, আমি অনেক চেষ্টা করেও পড়তে পারিনি। ধনঞ্জয় বলিলেন, এই অক্ষরগুলি প্রাচীন সৌরসেনী ভাষায় লেখা। এর অর্থ হচ্ছে, আমার বংশে কলঙ্কারোপ করবে এই ছুরি তার জন্য। শিবশঙ্কর ছুরিখানা নিজের হাতে লইয়া লেখাগুলি পরীক্ষা করিতে করিতে অন্যমনস্কে বলিলেন, হতেও পারে, হতেও পারে। তারপর? ধনঞ্জয় বলিলেন, তারপর আর কিছু নেই। এই ছুরি একদিন যে রক্তে রাঙা হয়ে উঠেছিল সেই রক্ত আপনাদের শরীরে বইছে। সেই রক্ত আজ আপনাদের ডাকছে ঝিন্দে যাবার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন না? আশ্চর্য। গৌরীশঙ্কর বলিয়া উঠিল, আমি শুনতে পাচ্ছি। দাদা, অনুমতি দাও, আমি যাব। শিবশঙ্কর অত্যন্ত বিচলিত হইয়া বলিলেন, কিন্তু কিন্তু অজানা দেশ, কত রকম বিপদ। গৌরী বলিল, আমি ছেলে মানুষ নই দাদা, তুমি মন খুলে অনুমতি দাও, কোনো বিপদ হবে না। শিবশঙ্কর বলিলেন, তা না হয়, কিন্তু। ধনঞ্জয়ের মুখে বাঁকা বিদ্রূপ আরও ক্ষুরধার হইয়া উঠিল। গৌরী ছুরিখানা টেবিলের ওপর হইতে তুলিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল, দাদা, ফের যদি সর্দার আমাদের ভীরু বলবার অবকাশ পায় তাহলে এই ছুরি দিয়ে আমি একটা বিশ্রী কাণ্ড করে ফেলব। বারবার ভীরু অপবাদ আমার সহ্য হবে না। শিবশঙ্কর চেয়ারে বসিয়া পড়িলেন। কিছুক্ষণ মাথায় হাত দিয়া বসিয়া থাকিয়া হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, আচ্ছা যা, আমি অনুমতি দিলাম। তারপর ধনঞ্জয়ের দিকে ফিরিয়া বলিলেন, দেখুন, আমরা এই বাঙালি যাত্রা যতক্ষণ মাথা ঠান্ডা থাকে ততক্ষণ সহজে ঘর থেকে বার হই না। পাছে রাস্তায় কুকুরে কামড়ায় কিংবা গাড়ি চাপা পড়ি, কিন্তু একবার রক্ত গরম হলে আর রক্ষে নেই। তখন এক লাফে একেবারে দুঃসাহসিকতার চরম সীমায় পৌঁছে যায়। ছুরিখানা গৌরীর হাতে হইতে লইয়া বলিলেন, এর ওপর জিন্দের রাজার আর কোনো অধিকার নেই। রক্তের দাম দিয়ে আমাদের পূর্বপুরুষ একে কিনে নিয়েছেন। এই ছুরি এখন আমাদের বংশের। সুতরাং আমি এই ছুরি হাতে নিয়ে বলতে পারি, যে আমার বংশে কলঙ্কারোপ করবে এই ছুরি তার জন্য। সাবধান সদর ধনঞ্জয়, ভীরু বলে যেন আমার বংশে কলঙ্কারোপ করবেন না। এই বলিয়া সহাস্যে ধনঞ্জয়ের মুখের দিকে চাহিলেন। ধনঞ্জয় দ্রুত আসিয়া দুই হাতে দুই ভাইয়ের হাত ধরিলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, আমি জানতাম বাবুজি, কালীশঙ্কর রায়ের বংশধর কখনোই ভীরু হতে পারে না। রাত্রে আহারাদির পর দুই ভাই এবং অচলা পুনরায় লাইব্রেরি ঘরে আসিয়া বসিলেন। গৌরী এবং শিবশঙ্কর দুজনেই অন্যমনস্ক। অনেকক্ষণ কোনো কথা হইল না।
শেষে অচলা বলিল, কি হলো তোমাদের? মুখে একটিও কথা নেই, এত কি ভাবছ? শিবশঙ্কর চেয়ারে নড়িয়া চড়িয়া বসিয়া বলিলেন, গৌরীকাল বিদেশে যাচ্ছে। অচলা বলিল, কই, আগে তো কিছু শুনিনি, কখন ঠিক করলে? গৌরী বলিল, আজই। আবার কিছুদিন ঘুরে আসা যাক বৌদি। অচলা বলিল, সত্যিই ঘটকের ভয় পালাচ্ছ নাকি ঠাকুরপো? গৌরী হাসিয়া বলিল, না গো না, এবার দেখো না, তুমি যা চাও তাই একটা ধরে নিয়ে আসব, আর তা যদি নিতান্তই না পারি, অন্তত নিজে সশরীরে ফিরে আসবই। অচলা শঙ্কিত হইয়া বলিল, ও কি কথা ঠাকুরপো? কোথায় যাচ্ছ ঠিক করে বলো তো? গৌরী বলিল, বলবার উপায় নেই বৌদি, প্রতিজ্ঞাবদ্ধ। ফিরে এসে যদি পারি বলবো, ততদিন আমাদের ঘরের অচলা লক্ষ্মীটির মতো ধৈর্য ধরে থেকো। অচলার চোখে জল আসিয়া পড়িল। সে চোখ মুছিয়া বলিল, কি কাজে যাচ্ছ তুমিই জানো, আমার কিন্তু বড্ড ভয় করছে তোমাদের কথা শুনে। গৌরী বলিল, এই দেখো, একেবারে কান্না। এই জন্যই শাস্ত্রে বলেছে, নারী নদীবৎ, স্রেফ জল। তোমাদের নিংড়লে কতখানি করে জল বেরোয় বলো তো বৌদি? অচলা কোনো উত্তর দিল না। গৌরী জোর করিয়া পরিহাসের চেষ্টায় অন্য দুইজনের আশঙ্কা ভারাক্রান্ত মনে কোথাও আশ্রয় না পাইয়া যেন ঘরের আবহাওয়াকে আরও মুহ্যমান করিয়া তুলিল। অনেকক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শিবশঙ্কর বলিলেন, রাত হলো গৌরী, শুগে যা। কালীশঙ্করের ইতিহাস যদি কিছু পাস নোট করে নিস, আর এই ছুরিখানাও তুই সঙ্গে করে রাখ। এই বলিয়া দেরাজ হইতে আবার ছোড়াটা বাহির করিয়া গৌরীর হাতে দিলেন। ছোট লাইনের রেলপথ ব্রিটিশ রাজ্যের সদর স্টেশন ছাড়িয়া প্রায় 30 মাইল পার্বত্য চড়াই ঘুরিতে ঘুরিতে উঠিয়া যেখানে শেষ হইয়াছে সেইখান হইতে ঝিন রাজ্যের আরম্ভ। এই ছোট লাইনের ছোট ঘোট গাড়িগুলি পাহাড়ি পথে কখনো হাঁপাইতে হাঁপাইতে, কখনো বাঁশির আর্তস্বরের চিৎকার করিতে করিতে বহির্জগতে যাত্রীগুলোকে ঝিনদের তোরণদ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়া যায়। এই 30 মাইলের মধ্যে কেবল আরেকটি স্টেশন আছে, আর সেটি ঝড়োয়া স্টেশন। ঝিঝড়োয়ার গিরি সংকটে প্রবেশের উহা দ্বিতীয় দ্বার। এই দুই স্টেশনে নামিয়া যাত্রীদের হাঁটা পথ ধরিতে হয়। ঝিঝড়োয়া রাজ্যের মধ্যে এখনও রেল প্রবেশ করে নাই। উত্তুঙ্গ পাহাড়ের কোলের কাছে ছোট সুদৃশ্য ঝি স্টেশনটি নিতান্তই খেলাঘরের স্টেশন বলিয়া মনে হয়, কারণ এইখান হইতে অভ্রভেদী পর্বতের শ্রেণী শৃঙ্গের পর শৃঙ্গ তুলিয়া আকাশের একটা দিক একেবারে আড়াল করিয়া দিয়াছে। উহারি অভ্যন্তরে মালার ভেতর নারিকেলের শস্যের ন্যায় ঝিঝড়োয়া রাজ্য লুকাইয়া আছে। স্টেশনের সম্মুখ হইতে একটা অনতি প্রশস্ত পথ পাহাড়ের উপর উঠিতে আরম্ভ করিয়াছে। মারোয়ারির পাগড়ির মতো সরু পথ পর্বতের বিরাট মস্তক বেষ্টন করিয়া ঘুরিয়া ঘুরিয়া ঊর্ধ্বে উঠিয়াছে। সেই পথে ঘোড়া কিংবা মানুষ টানা রিক্সা চলিতে পারে, কিন্তু অন্য কোনো প্রকার যানবাহনের চলাচল অসম্ভব। স্টেশনের সংলগ্ন একটি ক্ষুদ্র টেলিগ্রাফ অফিস। সেইখান হইতে টেলিগ্রাফ তারের একটা প্রান্ত পাহাড়ের ভেতর দিয়া ঝিনদের দিকে গিয়াছে। স্টেশনের কাছে দুইটি দোকান, একটি সরাইখানা শহর, আর বাজার কিছুই নাই। দিনে রাত্রে দুইবার ট্রেন আসে, সেই সময় যা কিছু যাত্রীর ভিড়। অন্য সময় স্থানটি নিঝুমভাবে নিশ্চিন্ত মনে ঝিমাইতে থাকে। দ্বিপ্রহরের কিছু পর ঝিন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মের ওপর রোদ্রে চারপাই বিছাইয়া নিদ্রাসুখ উপভোগ করিতেছিলেন। দূর হইতে ট্রেনের বাঁশির শব্দে তাহার ঘুমটা ভাঙিয়া গেল। তিনি তখন ধীরে সুস্থে গাত্রখান করিয়া কুলি ডাকিয়া সিগন্যাল ফেলিবার হুকুম দিলেন। আরেকজন কুলিকে চারপাইখানা সরাইয়া ফেলিতে বলিলেন। তারপর চোখে চশমা ও মাথায় টুপি আটিয়া গম্ভীরভাবে কঙ্করাকীর্ণ প্ল্যাটফর্মের ওপর পদাচারণ করিতে লাগিলেন। লোহা লক্করের ঝনঝন ঝড়ঝড় শব্দে, ইঞ্জিনের পরিশ্রান্ত ফোঁস আওয়াজ এবং বাঁশির গগনভেদী চিৎকারে
শব্দজগতে ভীষণ হুলস্থুল বাঁধাইয়া ট্রেন আসিয়া পড়িল। গাড়ি থামিলে গুটি কয়েক আরোহী মন্থরভাবে মোটঘাট লইয়া গাড়ি হইতে অবতরণ করিল। অধিকাংশই মুসাফির, তাহার মধ্যে দুই একজন ভদ্রলোক শ্রেণীভুক্ত। দেখিলে মনে হয় ঝিন্দে বেড়াইতে আসিয়াছে। সম্প্রতি রাজ অভিষেক উপলক্ষে আবার একটা কিছু কাণ্ড ঘটিতে পারে, এই আশায় সংবাদপত্রের একজন রিপোর্টারও সংবাদ সংগ্রহ করিবার জন্য এই ট্রেনে আসিয়াছে। স্টেশন মাস্টার মহাশয় অবিচলিত গাম্ভীর্যের সহিত যাত্রীদের টিকিট গ্রহণ করিলেন। তারপর প্ল্যাটফর্মের ফটক বন্ধ করিয়া নিজের ঘরে আসিয়া বসিলেন। স্টেশন মাস্টারের নাম স্বরূপ দাস। লোকটির বয়স হইয়াছে। গত 20 বছর তিনি এই ঝিন্দের সিংহদ্বারে প্রহরীর কাজ করিতেছেন। বাহিরের লোক যে কেবল তাহার কৃপায় ঝিন্দে প্রবেশ লাভ করিতে পারে, এ কথা সর্বদা তাহার মনে থাকে, জাগরুক থাকে। তাই নিজের পদমর্যাদা স্মরণ করিয়া আগন্তুক যাত্রীদের সম্মুখে তিনি অত্যন্ত গম্ভীর হইয়া থাকেন। স্পর্ধারত কোনো যাত্রী কখনো কিছু জিজ্ঞাসা করিলে তিনি সগর্ব বিস্ময়ে কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া থাকিয়া উত্তর না দিয়াই অবজ্ঞা ভরে আবার নিজের কাজে মনোসংযোগ করেন। ঘরে বসিয়া স্বরূপ দাস দৈনিক হিসাব প্রায় শেষ করিয়াছেন। এমন সময় দ্বারের নিকট হইতে শব্দ আসিল, স্টেশন মাস্টার, এক্ষুনি আমার 2টো ভালো ঘোড়া চাই। ক্রুদ্ধ বিষয়ে ভীষণ ভ্রুকুটি করিয়া মুখ তুলিতেই স্টেশন মাস্টার একেবারে কাঠ হইয়া গেলেন। দেখিলেন দ্বারের ওপর দাঁড়াইয়া সর্দার ধনঞ্জয় ক্ষেত্রী। প্রকাণ্ড পাগড়ি তাহার সুকৃষ্ণ মুখের ওপর ছায়া ফেলিয়াছে বটে, কিন্তু কানের রুবি 2টা খরগোশের চোখের মতো জ্বলিতেছে। স্বরূপদাস দাঁড়াইয়া উঠিয়া ফৌজি প্রথায় সেলাম করিল। মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। ধনঞ্জয় ঈষৎ রুক্ষস্বরে বলিলেন, শুনতে পাচ্ছ? এক্ষুনি 2টো ভালো ঘোড়া চাই আমার, ঝিন্দে যেতে হবে। জো হুকুম। বলিয়া আরেকবার সেলাম করিয়া প্রায় দৌড়তে দৌড়তেই স্বরূপদাস বাহির হইয়া গেল। মিনিট 10 পর ফিরিয়া আসিয়া সে খবর দিল যে সৌভাগ্যবশত 2টা ঘোড়া পাওয়া গিয়াছে। জিন চড়াইয়া মোসাফিরখানার ফটকের কাছে প্রস্তুত রাখা হইয়াছে। এখন সর্দার মর্জি করিলেই হয়। সর্দার একখানা 10 টাকার নোট তাহার সম্মুখে ফেলিয়া দিয়া বলিলেন, গোলমাল করো না, তোমার ঘরে গিয়ে দৌড় বন্ধ করো, উঁকি মেরো না, বুঝলে? যাও। নোটখানা কুড়াইয়া লইয়া স্বরূপ দাস সবিনয়ে নিজের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিল। সর্দার ধনঞ্জয় এখন একবার প্ল্যাটফর্মের চারিদিকে তাকাইয়া দেখিলেন, কেউ কোথাও নাই। কুলি 2টা চলিয়া গিয়াছে। পরদিন সকালের আগে ট্রেন ছাড়িবে না, কাজেই তাহাদের এখন ছুটি। আগত ট্রেনের গার্ড, ড্রাইভার, ফায়ারম্যানেরা বোধ করি ক্লান্তি বিনোদনের জন্য সরাইখানায় ঢুকিয়াছে। পরিত্যক্ত গাড়িখানা নিষ্প্রাণভাবে লাইনের উপরেই পড়িয়া আছে। সর্দার ধনঞ্জয় একখানা 1ম শ্রেণীর গাড়ির সম্মুখে গিয়া ডাকিলেন, বেরিয়ে আসুন, রাস্তা সাফ। একজন সাহেবী বেশধারী লোক গাড়ি হইতে নামিলেন। মাথায় ফেল্টের টুপি, মুখের ঊর্ধ্বাংশ প্রায় ঢাকিয়া দিয়াছে। ওভারকোটের উল্টানো কলারের আড়ালে মুখের অধোভাগ ঢাকা। এই 2-এর মধ্যে হইতে কেবল নাকের ডগাটুকু জাগিয়া আছে। দুজনে নীরবে স্টেশনের ফটক পর্যন্ত গেলেন। তারপর ধনঞ্জয় বলিলেন, একটু দাঁড়ান, আমি আসছি। ফিরিয়া স্টেশন মাস্টারের ঘর পর্যন্ত আসিয়া ধনঞ্জয় দ্বার ঠেলিয়া দেখিলেন বন্ধ। জিজ্ঞাসা করিলেন, মাস্টার ঘরে আছো? ভিতর হইতে শব্দ হইল, হুজুর। উকি মারনি তো? জি নেহি। আবার হুঁশিয়ার করে দিচ্ছি, যদি কিছু বুঝে থাকো কারুর কাছে উচ্চারণ করো না। উচ্চারণ করলে গর্দান নিয়ে মুশকিলে পড়বে, বুঝেছ? ভীতকণ্ঠে জবাব আসিল, জি হুজুর। মৃদু হাসিয়া ধনঞ্জয় ফিরিয়া গেলেন। সরাইখানার সম্মুখে দুইজনে 2 ঘোড়ায় চড়িয়া পার্বত্য পথ ধরিয়া উঠিতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ নীরবে চলার পর ধনঞ্জয় সঙ্গীর দিকে ফিরিয়া বলিলেন, এত দূর পর্যন্ত তো নিরাপদেই আসা গেছে, মাঝে আর 18 মাইল বাকি। আজ রাত্রেই যদি আপনাকে রাজমহলের মধ্যে পড়তে পারি
তারপরেই ব্যাস। স্টেশন মাস্টারকে খুব ধমক দিয়েছি, সে যদি বা কিছু সন্দেহও করে থাকে ভয় প্রকাশ করবে না। ধনঞ্জয় যদি সঞ্জয়ের মতো দূরদর্শী হইতেন তাহা হইলে দেখিতে পাইতেন তাহারা পর্বতের আড়ালে অন্তর্হিত হইলে পরেই স্টেশন মাস্টার আস্তে আস্তে ঘর হইতে বাহির হইল। তারপর চারিধারে সাবধানে দৃষ্টিপাত করিয়া সহসা দৌড়তে আরম্ভ করিল। টেলিগ্রাফ অফিসে পৌঁছাইয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, ব্রিজলাল, জলদি জলদি একটা ফর্ম দাও তো, জরুরি তার পাঠাতে হবে। ব্রিজলাল এক হাতে কল নাড়িতে নাড়িতে অন্য হাতে একটা ফর্ম দিল। মাস্টার কিছুক্ষণ ভাবিয়া তাহাতে লিখিল, আলু পৌঁছিয়াছে, সঙ্গে একটি অন্য মাল আছে, চেনা গেল না। ঘোড়ার পিঠে ঝিল রওনা হইল। এই লিখিয়া নিজের নাম সহি করিয়া টেলিগ্রামটি রাজধানীর এক ক্ষুদ্র ব্যবসায়ী পুরুষোত্তম দাসের নামে পাঠাইয়া দিল। তারপর নিজের গুণাদার কথা ভাবিতে ভাবিতে ঘরে ফিরিয়া আসিল। আলু এবং অজ্ঞাত মালটি ওপরে উঠিতেছেন, আর যতই ওপরে উঠিতেছেন শীতের সায়ান্নে পারিপার্শ্বিক দৃশ্য ততই সুন্দর ও বিচিত্র হইয়া উঠিতেছে। পথের একধারে খাড়া পাহাড় ঊর্ধ্বে উঠিয়াছে, আর অন্যধারে তেমনি খাড়া খাদ কোন অতলে নামিয়া গিয়াছে। মধ্যে সংকীর্ণ ঢালু পথ দেওয়ালের গায়ে কার্নিশের মতো যেন কোনো ক্রমে নিজেকে পাহাড়ের অঙ্গ জড়িয়া রাখিয়াছে। পথ কোথাও সিধা নয়, কেবলই ঘুরিতেছে ফিরিতেছে, কোথাও সাপের মতো কুণ্ডলি পাকাইতেছে। চারিদিকে দেখিতে দেখিতে অশ্বারোহী দুইজন চলিতে লাগিলেন। পাহাড়ের গা কোথাও বনজঙ্গলে ঢাকা, আবার কোথাও কর্কশ উলঙ্গ। পথের যে ধারটায় পাহাড়, সেই ধারে স্থানে স্থানে পাথর ফাটিয়া জল বাহির হইতেছে, কাকচক্ষুর মতো স্বচ্ছ জল। রাস্তার উপর দিয়া বহিয়া গিয়া নিচের খাদে ঝরিয়া পড়িতেছে। কোথাও বন্য ফলের গাছ সারা অঙ্গে রাঙা রাঙা ফল লইয়া পথের ওপর প্রায় ঝুঁকিয়া পড়িয়াছে। ঘোড়ার রেকাবে উঁচু হইয়া দাঁড়াইলে হাত বাড়াইয়া ফল পাড়া যায়। একবার ঊর্ধ্বে গাছপালার মধ্যে একটা ময়ূরের গায়ে সূর্যকিরণ পড়িয়া চকমক করিয়া উঠিল। ঘোড়ার খুরের শব্দে সচকিত হইয়া ময়ূরটা ঘাড় বাঁকাইয়া কিছুক্ষণ স্থির হইয়া রহিল। তারপর সজোরে দুইবার কেকা ধ্বনি করিয়া দ্রুতপদে পাহাড়ের ফাঁকে গিয়া লুকাইল। তাহার উচ্চ কেকারবের প্রতিধ্বনি পাহাড়ের গায়ে লাগিয়া বারবার ফিরিয়া আসিতে লাগিল। আর একবার একটা মোড় ফিরিতে ভীষণ গড়গম শব্দে চমকিত হইয়া গৌরীশঙ্কর দেখিল দূরে পাহাড়ের একটা রন্ধ্র বহিয়া প্রকাণ্ড একটা ঝর্ণা নির্ঝর শিকড়ে চারিদিকে বাষ্পাচ্ছন্ন করিয়া গভীর খাদে গিয়া পড়িতেছে। অস্তায়মান সূর্যকিরণে সেইটাকে সোনালি জড়িমোড়া অপসরীর দোদুল্যমান বেনির মতো দেখাইতেছে। মাথা টুপিটা খুলিয়া ফেলিয়া উৎফুল্ল নেত্রে ঝর্ণা দেখিতে দেখিতে গৌরী বলিল, সর্দার, তোমাদের রাজ্যের রাজা হবার মতো দেশ বটে। কুমার সম্ভব পড়েছ? গদ্য প্রকৃতির ধনঞ্জয় বলিলেন, টুপিটা একেবারে খুলে ফেললেন যে, শেষে তীরে এসে তরি ডোবাবেন? টুপিটা পরুন। গৌরী সহাস্যে বলিল, তা না হয় পড়ছি, কিন্তু লোক কই? এতটা রাস্তা এলুম, কোথাও একটা জনমানব পর্যন্ত নেই। একটু জোরে ঘোড়া চালালে হয় না? ধনঞ্জয় বলিলেন, না, ট্রেনের যাত্রীরা সব এগিয়ে আছে, তারা এগিয়েই থাক, অন্ধকার হোক, তখন জোরে চালালেই হবে। গৌরী জিজ্ঞাসা করিল, আগাগোড়ায় কি চড়াই উঠতে হবে? তোমাদের রাজ্যটা কি পাহাড়ের টঙের ওপর? ধনঞ্জয় বলিলেন, না, আরও মাইল 7-8 উঠতে হবে। শিরপেত সরাইয়ের পর থেকেই উতরাই আরম্ভ, তবে যতটা উঠতে হবে ততটা নামতে হবে না। ঝিঝড়ো আর গড়ন অনেকটা কানা উঁচু কাঠের রাতের মতো। আমরা এখন বাইরের থেকে পিঁপড়ের মতো তার কানা বেয়ে উঠছি। শিরোচে সরাই পার হয়ে আবার কানা বেয়ে নেবে, তবে ঝিন্দের সরজমিনে গিয়ে পৌঁছতে হবে। গৌরী জিজ্ঞেস করিল, আচ্ছা, ওই ঝর্ণাটার নাম কি? এত বড় ঝর্ণা আমি আর কোথাও দেখিনি। ধনঞ্জয় বলিলেন, ওটা সামান্য পাহাড়ের ঝর্ণা নয়। আমাদের দেশের যে প্রধান নদী,
সেই কিস্তা এখানে ঋণী হয়ে রাজ্য থেকে ঝরে পড়ছে। কিস্তার উৎপত্তি রাজ্যের অন্য প্রান্তে, সেখান থেকে বেরিয়ে রাজ্যের বুক চিরে এসে এইখানেই চঞ্চলা অঙ্গরীদের মতো সে পাহাড়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে। গৌরী হাসিয়া বলিল, বা সর্দার, তোমার প্রাণেও গদ্য এসে পড়েছে দেখছি। তবে আর ভাবনা নেই। আচ্ছা, ঝিসিলেল থেকে কত উঁচু বলতে পারো? 4000 ফুটের কিছু কম, তবে চারধারের পাহাড়গুলো আরও উঁচু। ওই দেখুন না। ধনঞ্জয়ের অঙ্গুলি নির্দেশ অনুসরণ করিয়া গৌরী দেখিল আরও কিছু দূর ওপর হইতে পাইনের গাছ আরম্ভ হইয়াছে। সরু লম্বা গাছগুলি যেন সারবন্দী হইয়া অদৃশ্য রেখার ঊর্ধ্বে জন্মিতে আরম্ভ করিয়াছে। ক্রমে সূর্য বাঁ দিকের নিম্নভূমির পর পাড়ে অস্ত যাইবার উপক্রম করিল। খাদের অন্ধকারের ভেতর হইতে শ্রীগালের ডাক শোনা যাইতে লাগিল। উপরে তখনও দিন রহিয়াছে, কিন্তু নিম্নের উপত্যকায় রাত্রি নামিয়াছে। দুজনে নিঃশব্দে চলিতে লাগিলেন। সহসায় সম্মুখে দ্রুত অশ্বক্ষুরধ্বনি হইল। ধনঞ্জয় চকিত হইয়া ঘোড়ার উপর সোজা হইয়া বসিলেন। গৌরী টুপিটা তাড়াতাড়ি চোখের উপর টানিয়া দিল। সম্মুখে প্রায় 50 গজ আগে রাস্তার একটা মোড় ছিল। দেখিলে মনে হয় যেন পথ ওই পর্যন্ত গিয়া হঠাৎ অতল স্পর্শ খাদের সম্মুখে থামিয়া গিয়াছে। ক্ষুরধ্বনি শ্রুত হইবার প্রায় সঙ্গে সঙ্গেই সেই বাঁকের মুখ তীরবেগে ঘুরিয়া একজন অশ্বারোহী দেখা দিল। সূর্য তখনও অস্ত যায় নাই। তাহার শেষ রশ্মি শহরের ওপর পড়িল। কুচকুচে কালো ঘোড়া, মুখ ও লাগাম ফেনায় সাদা হইয়া গিয়াছে, আর তাহার পিঠে ঝুঁকিয়া বসিয়া আরোহী নির্দয়ভাবে তাহার উপর কষা চালাইতেছে। ধনঞ্জয় দাঁতের ভেতর হইতে চাপা আওয়াজ বাহির হইল। ময়ূর বাহন! কি আপদ! পথ ছেড়ে দিন, পথ ছেড়ে দিন, বেরিয়ে যাক। এই বলিয়া বাঁ হাতে নিজের মুখের ওপর রুমাল চাপিয়া ধরিলেন। রাস্তা ছাড়িয়া সরিয়া দাঁড়াইতে না দাঁড়াইতেই কালো ঘোড়ার সোয়ার প্রচণ্ড বেগে তাহাদের ওপর আসিয়া পড়িল। বোধ করিয়া আর এক মুহূর্তে সে ঝড়ের মতো বাহির হইয়া যাইত। কিন্তু হঠাৎ তাহার দৃষ্টি পথের ধারের 2টি অশ্বারোহীর ওপর পড়িতেই সে 2 হাতে রাশ টানিয়া ধরিল। ঘোড়াটা সম্মুখের 2 পা তুলিয়া সম্পূর্ণ একটা পাক খাইয়া এই দুর্বার গতি রোধ করিয়া দাঁড়াইল। সঙ্গে সঙ্গে ময়ূরবাহনের উচ্চকণ্ঠের হাস্যধ্বনি পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলিল। হাসি থামিলে সে বলিল, আরে কে ও? সর্দার ধনঞ্জয় নাকি? বনে বনে কুড়িয়ে বধুয়া কাহা গই? তোমার বিরহে আমরা সবাই ভয়ঙ্কর হেদিয়ে উঠেছিলাম যে সর্দার। এতদিন ছিলে কোথায়? সেই খবরে তোমার দরকার নেই বলিয়া ধনঞ্জয় চলিবার উপক্রম করিলেন। কিন্তু তাহার ঘোড়া পা বাড়াইবার পূর্বেই ময়ূরবাহনের ঘোড়া আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইল। বলি, চললে যে? একটু দাঁড়াও না ছাই, সফর থেকে আসছ, দুটো কথাও কি বন্ধু লোকের সঙ্গে কইতে নেই? আর সঙ্গে ওটি কে? ময়ূরবাহন কথা কইতেছিল বটে, কিন্তু তাহার তীক্ষ্ণ দৃষ্টি গৌরীশঙ্করের ওপর নিবদ্ধ ছিল। কৌতূহল ভীষণ বেড়ে যাচ্ছে। আপাতমস্তক ঢাকা ছদ্মবেশী মানুষটি কে? কোন জাতীয়? বলি, স্ত্রী জাতীয় নয় তো? সর্দার, বৃদ্ধ বয়সে তোমার এ কী রোগ? হায় হায়, অসৎ সঙ্গে পড়ে মানুষের কি সর্বনাশই হয়। শঙ্কর সিং শেষে তোমার চরিত্র ঘুণ ধরিয়ে দিলে। এই বলিয়া অত্যন্ত দুঃখিতভাবে ঘাড় নাড়িল। পথ ছাড়ো বলিয়া ধনঞ্জয় অগ্রসর হইবার চেষ্টা করিলেন, কিন্তু ময়ূরবাহন নড়িল না। রক্তের মতো রাঙা 2 ঠোঁটের ভেতর হইতে দাঁত বাহির করিয়া বলিল, তা কি হয় সর্দার? তুমি একটা আদমের কালের বুড়ো, এই ছুরিকে নিয়ে পালাবে আর আমি জোয়ান মর্দ চুপ করে দাঁড়িয়ে তাই দেখব? এ হতেই পারে না, বিলকুল না মঞ্জুর। পথ ছাড়বে না? ছাড়ব বই কি, কিন্তু তার আগে তোমার পিয়ারিকে একবার দর্শন বলিয়া গৌরীর দিকে অগ্রসর হইল। বাস, খবরদার!
ময়ূরবাহন ঘাড় ভিড়াইয়া দেখিল ধনঞ্জয়ের হাতে একটা ভীষণ দর্শন কালো রিভলভার নিশ্চলভাবে তাহার বুকের দিক লক্ষ্য করিয়া আছে। ময়ূরবাহন দাঁড়াইয়া পড়িল, তাহার মুখানা ক্রোধে কালো হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সম্বরণ করিয়া হাসিয়া উঠিল, সহস্বরে বলিল, খামোশ, আজ জিতে গেলে সর্দার। তোমার পিয়ারি নাজনির চাঁদ মুখ দেখবার বড়ই আগ্রহ হয়েছিল, তা থাক, সে আরেক সময় হবে। ভালো কথা, তোমার শঙ্কর সিং ভালো আছে তো? অভিষেক ঠিক সময়ে হচ্ছে তো? এবার কিন্তু অভিষেক পিছিয়ে গেলে আমরা সবাই ভারী দুঃখিত হব, তা বলে দিচ্ছি। খুব সাবধানে তাকে আটকে রেখো, আবার না পালিয়ে যায়। আচ্ছা, এক কাজ করলে তো পারো, শঙ্কর সিং যখন পরের এঁটো খেতে এতই ভালোবাসে, তখন কতগুলি বিহারি অরো ধরে এনে তার মহলে পুরে রেখে দাও না, তাহলে শঙ্কর সিং আর কোথাও যাবে না। আর ভেবে দেখো, রাজা হলেই তো আবার ঝড়োয়ার কুমারীকে বিয়ে করতে হবে। ও সেঁদো ফুল শঙ্কর সিংয়ের ভালো লাগবে না, তার চেয়ে। ধনঞ্জয়ের দুই চক্ষু চলিয়া উঠিল। চোপড়াও, অসভ্য কুত্তা, ফের যদি ওই না মুখে এনেছিস, গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। তা ছিল পরে ময়ূরবাহন ঘোড়ার মুখ ফিরাইয়া লইল, তারপর খাড় বাঁকাইয়া ধনঞ্জয়ের দিকে, বেনিয়া বান্দার বাচ্চা, এই কথাগুলো নিক্ষেপ করিয়া ঘোড়ার পিঠে চাবুক মারিয়া বৈশাখী ঘূর্ণির মতো নিম্নাভিমুখে অদৃশ্য হইয়া গেল। সন্ধ্যার অন্ধকারে কালো ঘোড়ার সওয়ার মিলাইয়া গেল, আর ধনঞ্জয় নুমাল দিয়া কপালের ঘাম মুছিলেন। বিকৃত কণ্ঠে কহিলেন, বেয়াদব শয়তান। গৌরী টুপি খুলিয়া জিজ্ঞাসা করিল, লোকটা কে সর্দার? ধনঞ্জয় বলিলেন, উদিত সিংয়ের ইয়ার, আর তা শনি। উদিতের চেয়েও বদমাইশ যদি কেউ থাকে, তা ওই ময়ূরবাহন। গৌরী বলিল, কিন্তু যাই বলো, চেহারাখানা সত্যিই ময়ূরবাহনের মতো। কি নাক, কি মুখ, কি চোখ, আর অদ্ভুত ঘোড়সওয়ার। ধনঞ্জয় কতকটা নিজ মনেই বলিলেন, ইচ্ছে হয়েছিল শেষ করে দিই, কেন যে দিলাম না তাও জানি না। সে যাক, আর দেরি করে কাজ নেই, রাত্রি হয়ে গেছে। এখনো প্রায় অর্ধেক পথ বাকি, দুপুররাত্রির মধ্যে সিংগড়ে পৌঁছানো যায়। কিছুক্ষণ নীরবে চলিবার পর গৌরী জিজ্ঞাসা করিল, ঝড়ো আর কুমারীর সঙ্গে বিয়ের কথা কি বলছিল? ধনঞ্জয় বলিলেন, ঝড়োয়ায় উপস্থিত রাজা নেই, মৃত রাজার একমাত্র মেয়ে রাজ্যের উত্তরাধিকারী। মহারাজ ভাস্কর সিং মৃত্যুর আগে কুমার শঙ্করের সঙ্গে কস্তুরীবাইয়ের বিবাহ স্থির করে গিয়েছিলেন। কথা আছে যে অভিষেকের দিন কস্তুরীবাইয়ের সঙ্গে শঙ্কর সিংয়ের তিলক হবে। গৌরী বিস্মিত হইয়া বলিল, নাবালক রানী? ঝড়োয়ার রাজ্য চলছে কি করে? ধনঞ্জয় বলিলেন, মন্ত্রী আছে, দেওয়ান আছে, আইন আছে, রাজার অভাবে কি রাজ্যের কাজ আটকায়? তা বটে। আচ্ছা, এই কস্তুরীবাইয়ের বয়স কত হবে? রানীর বয়স বছর 19-20 হবে। বলিয়া কুঞ্চিত করিয়া ধনঞ্জয় ঘোড়া চালাইলেন। আরও 2-1 প্রশ্ন মনে উদিত হইলেও গৌরী আর কিছু জিজ্ঞাসা করিল না। ফটকের ঘড়িতে মধ্যরাত্রির ঘণ্টা পড়িতেছে, এমন সময় 2জন ক্লান্ত অশ্বারোহী রাজপ্রাসাদের সম্মুখে গিয়া দাঁড়াইল। প্রহরী কর্কশ কণ্ঠে হাঁকিল, হুকুমদার। ধনঞ্জয় মৃদুস্বরে কহিলেন, আমি সর্দার ধনঞ্জয়। রুদ্ররূপকে খবর দাও, জলদি। অল্পক্ষণ পরেই রুদ্ররূপ আসিয়া ফৌজি সেলাম করিয়া দাঁড়াইল। ধনঞ্জয় ঘোড়া হইতে নামিয়া কানে কানে জিজ্ঞাসা করিলেন, কোনো গোলমাল হয়নি? না, উদিত রোজ একবার করে মহলে ঢোকবার চেষ্টা করেছে, আমি ঢুকতে দিইনি। বেশ, কুমারের কোনো খবর নেই? কিছুই না। অভিষেকের আয়োজন সব ঠিক? সমস্ত। ভার্গবজি আপনাদের জন্য বড় ভাবিত হয়ে পড়েছিলেন। আচ্ছা, আর ভাবনার কোনো কারণ নেই। এখন আমাদের ভেতরে নিয়ে চলো, আর পাহারা সরিয়ে নাও। কাল থেকে পাহারার দরকার নেই।
শুধু তুমি তানায়ত থাকো। জো হুকুম। এই বলিয়া রুদ্ররূপ আলো আনিবার আদেশ দিতেছিল। ধনঞ্জয় মানা করিলেন, আলোর দরকার নেই, অন্ধকারে নিয়ে চলো। তখন রুদ্ররূপের অনুগামী হইয়া দুইজন অন্ধকারে রাজপ্রাসাদে প্রবেশ করিলেন। পরদিন প্রাতকালে গৌরী তখনও অনভ্যস্ত রাজপালঙ্ক ছাড়িয়া ওঠে নাই। সর্দার ধনঞ্জয় ভারী মখমলের পর্দা ঠেলিয়া ঘরে প্রবেশ করিলেন। বলিলেন, ঘুম ভেঙেছে? গৌরী চোখ মুছিতে মুছিতে শয্যায় উঠিয়া বসিয়া বলিল, ভেঙেছে। তুমি কখন উঠলে? ধনঞ্জয় হাসিয়া বলিলেন, আমি ঘুমোইনি। দেওয়ান দেখা করতে আসছেন, তাকে সব কথা বলেছি। গৌরীর বুকের ভেতরটা ধড়াস করিয়া উঠিল। এইবার তবে রাজা অভিনয় আরম্ভ হইল। সে একবার চক্ষু বুজিয়া মনকে স্থির ও সংযত করিয়া লইবার চেষ্টা করিল। সুদূর কলকাতায় দাদা ও বৌদির মুখখানা একবার মনে পড়িল। ধনঞ্জয় তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া সাহস দিয়া বলিলেন, কোনো ভয় নেই, আমি আছি। ঘরের বাহিরে খড়মের শব্দ হইল। পরক্ষণেই দেওয়ান বজ্রপাণি ভার্গব প্রবেশ করিলেন। বিশেষত্ববর্জিত শীর্ণ চেহারা, বয়স প্রায় 70-এর কাছাকাছি। দেখিলে পুরোহিত ব্রাহ্মণ বলিয়া মনে হয়। বজ্রপ্রাণী তীক্ষ্ণ দৃষ্টিতে শয্যার উপবিষ্ট গৌরীকে একবার দেখিয়া লইয়া হাত তুলিয়া আশীর্বাদ করিলেন। ভাঙা গলায় জিজ্ঞাসা করিলেন, আজ কুমার কেমন আছেন? জ্বর বোধ করি নেই? ধনঞ্জয় সসম্ভ্রমে উত্তর করিলেন, আজ কুমার ভালোই আছেন। ডাক্তার গঙ্গানাথের ঔষধে উপকার হয়েছে বলতে হবে। আজ বোধহয় বাইরের লোকের সঙ্গে দেখা করতে পারবেন। বজ্রপ্রাণী বলিলেন, সেটা উচিত হবে কিনা গঙ্গানাথকে আগে জিজ্ঞাসা না করে কোনো কাজই হতে পারে না। বিশেষত অভিষেকে যখন আর মাত্র অল্প দিন বাকি, তখন সাবধানে থাকতে হবে তো। গৌরী নির্বাকভাবে একবার ইহার মুখের দিকে আর একবার উহার মুখের দিকে তাকাইতে লাগিল, কিন্তু কাহারও মুখে তিলমাত্র ভাবান্তর দেখা গেল না। যেন সত্যকার কুমারের স্বাস্থ্য সম্বন্ধে দুজন পরম হিতৈষীর মধ্যে চিন্তাযুক্ত গবেষণা হইতেছে। বজ্রপাণি বলিলেন, কুমার তাহলে এখন শয্যা ত্যাগ করুন, আমার পূজা এখনও শেষ হয়নি। বলিয়া এই বৃদ্ধ রূপদক্ষ পুনশ্চ গৌরীকে আশীর্বাদ করিয়া বিদায় হইলেন। গৌরী জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? আমার আবার অসুখ হলো কবে? ধনঞ্জয় গম্ভীরভাবে বলিলেন, আপনি আজ 25 দিন অসুখে ভুগছেন। মাঝে অবস্থা বড়ই খারাপ হয়েছিল, এখন একটু ভালো আছেন। রাজবৈদ্য এসে পরীক্ষা করলেই বোঝা যাবে আপনার বাইরের লোকের সঙ্গে দেখা করবার মতো অবস্থা হয়েছে কিনা। গৌরী খুব খানিকটা হাসিয়া লইয়া বলিল, বুঝেছি, কিন্তু অসুখটা কি হয়েছিল সেটা তো অন্তত আমার জানা দরকার। ধনঞ্জয় মৃদু হাসিলেন, অত্যন্ত মদ খাওয়ার দরুন আপনার লিভার পাকবার উপক্রম করেছিল। গৌরী বিছানায় শুইয়া পড়িয়া আরও খানিকটা হাসিল। এতক্ষণে সে আবার সুস্থ অনুভব করিতে লাগিল। কহিল, এ একরকম মন্দ ব্যাপার নয়, একেই বলে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে। ধনঞ্জয় বলিলেন, হাসি নয়, কথাগুলো মনে রাখবেন, শেষে বেফাস কিছু মুখ দিয়ে বেরিয়ে না যায়। নিন, এইবার বিছানা ছেড়ে উঠুন। গৌরী শয্যাত্যাগের উপক্রম করিতেছে এমন সময় একটি 12-13 বছরের মেয়ে ভেতরের একটা দরজা দিয়া প্রবেশ করিল। ফুটন্ত গোলাপের মতো সুন্দর হাসি হাসি মুখখানি, রাঙা ঠোঁট দুটির ফাঁক দিয়া মুক্তার মতো দাঁতগুলি একটুমাত্র দেখা যাইতেছে। গৌরী অবাক হইয়া তাকাইয়া রহিল। মেয়েটি পালঙ্কের কাছে আসিয়া মৃদু সুমিষ্ট স্বরে বলিল, কুমার, স্নানের আয়োজন হয়েছে। গৌরী সবিস্ময়ে ধনঞ্জয়ের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, এটি কে? ধনঞ্জয় মেয়েটির পিঠে হাত দিয়া বলিলেন, তুমি বাইরে অপেক্ষা করো গে, কুমার যাচ্ছেন। মেয়েটি একবার ঘাড় নিচু করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল। ধনঞ্জয় তখন বলিলেন, এটি আপনার খাস পরিচারিকা। সে কিরকম? রাজ অন্তঃপুরে পুরুষের প্রবেশাধিকার নেই। রাজবংশীয় পুরুষ ছাড়া আমরা কয়েকজন মাত্র প্রবেশ করতে পারি।
অন্দরমহলে চাকর বাকর সবাই স্ত্রীলোক। আপনি যতক্ষণ অন্তঃপুরে থাকবেন ততক্ষণ স্ত্রীলোকেরাই আপনার পরিচর্যা করবে। গৌরী অত্যন্ত বিব্রত হইয়া বলিল, এ আবার কি হাঙ্গামা? এ যে আমার একেবারে অভ্যাস নেই সর্দার। তা বললে আর উপায় কি? রাজবংশে যখন এই কায়দা তখন তো মেনে চলতেই হবে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া গৌরী বলিল, কিন্তু এই মেয়েটি তো দাসী চাকরানী বলে মনে হলো না, মনে হলো ভদ্রঘরের মেয়ে। শুধু ভদ্রঘরেরই নয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। ওর বাবা ত্রিবিক্রম সিং ঝিন্দের একজন বনেদি বড়লোক। বিস্ফারিত চক্ষে গৌরী বলিল, তবে? ধনঞ্জয় সিয়া বলিলেন, এটা একটা মস্ত মর্যাদা। রাজ্যের যে কেউ নিজের অনুরা মেয়ে বা বোনকে রাজ অন্তঃপুরে রাজার পরিচারিকা করে রাখতে পেলে নিজেকে গৌরবান্বিত মনে করেন। আমার যদি মেয়ে থাকতো আমিও রাখতাম, অবশ্য পরিচারিকা নামেই মাত্র। রানীদের কাছ থেকে সহবত শিক্ষাই প্রধান উদ্দেশ্য। এই রকম পরিচারিকা আমার কয়টি আছে? উপস্থিত এই একটি, আর যারা আছে তারা মাইনে করা সত্যিকারের মাদি। অনেকক্ষণ গালে হাত দিয়া বসিয়া থাকিয়া গৌরী বলিল, কিছু মনে করো না সর্দার, কিন্তু এই রকম প্রথায় বনেদি ঘরের মেয়েদের কিছু অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই কি? ধনঞ্জয় বলিলেন, সম্ভাবনা নেই এমন কথা বলা যায় না, তবে বাস্তবে কখনো কোনো অনিষ্ট হয়নি। এরা বনেদি ঘরের মেয়ে বলেই এরকম নিরাপদ। গৌরী বলিল, কিন্তু শঙ্কর সিংয়ের মতো চরিত্রের লোক। শঙ্কর সিংয়ের একটা মহৎ গুণ ছিল, তিনি নিজের অন্তঃপুরের কোনো স্ত্রীলোকের দিকে চোখ তুলে চাইতেন না। গৌরীর মন বরাবরই এই সুন্দরী মেয়েটির দিকে ফিরিয়া যাইতেছিল। সে জিজ্ঞাসা করিল, আচ্ছা, এই মেয়েটি কতদিন এই অন্তঃপুরে আছে? তা প্রায় 2 বছর। ওই এখন বলতে গেলে অন্দরমহলের মালিক। রানী তো কেউ নেই এখন। গত মাস 2 এখানে ছিল না। ওর বাপ ওকে বিয়ে দেবার জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু বিয়ের সম্বন্ধ ভেঙে গেল, তাই আজ সকালেই আবার ফিরে এসেছে। গৌরী গা ঝাড়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, চমৎকার মেয়েটি কিন্তু। ধনঞ্জয় হাসিয়া বলিলেন, হ্যাঁ, তবে এখনো বড় ছেলে মানুষ। ত্রিবিক্রম যে কেন তাড়াতাড়ি ওর বিয়ে দেবার জন্য লেগেছেন তা তিনিই জানেন। গৌরী বলিল, কেন, মেয়েটির বিয়ের বয়স হয়েছে তো? ধনঞ্জয় বলিলেন, এই দেশে মেয়ে পূর্ণ যৌবনবতী না হলে বিয়ে হয় না। পর্দা প্রথা তো নেই, সাধারণত মেয়েরা নিজেরাই মনের মতো বর খুঁজে নেয়। অবশ্য বাপ মার অনুমতি পেলে তবেই বিয়ে হয়। গৌরী মনে মনে বলিল, বাংলাদেশের চেয়ে ভালো বলতে হবে। এই সময় সেই মেয়েটি দরজা হইতে আবার মুখ বাড়াইয়া বলিল, কুমার, আপনার স্নানের জল ঠান্ডা হয়ে যাচ্ছে যে। গৌরী হাসিয়া তাহাকে কাছে ডাকিল, সকৌতুকে চিবুক ধরিয়া তাহার মুখটি তুলিয়া জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? সংকোচশূন্য 2 চক্ষু গৌরীর মুখের পানে তুলিয়া মেয়েটি বলিল, আমি চম্পা। কিছুক্ষণ গভীর স্নেহে তাহার মুখের দিকে চাহিয়া থাকিয়া গৌরী বলিল, সত্যিই তুমি চম্পা, সূর্যের সৌরভ। স্নানান্তে যেই ঘরটায় গিয়া গৌরী আহারে বসিল, সেই ঘরের জানালার নিচে কিস্তার কালো জল ছলছল শব্দে প্রাসাদ মূল চুম্বন করিয়া চলিয়াছে। জানালার বাহিরে রৌদ্র প্রতিভাত ছবির দিকে তাকাইয়া গৌরী একটা নিঃশ্বাস ফেলিল। বাংলাদেশে এমন দৃশ্য দেখা যায় না। দূরে পরিষ্কার আকাশের পটে কালো পাহাড়ের রেখা, নিকটে আলো ঝলমল খরস্রোতা পার্বত্য নদী। নদীর 2 কূলে 2টি সমৃদ্ধ নগর। প্রায় 8 মাইল দূরে একটি সরু ক্ষীণদর্শন সেতু 2 নগরকে স্থলপথে সংযুক্ত করিয়া রাখিয়াছে। সেতুর উপর দিয়া জরির ঝালর টাঙানো তাঞ্জাব, দ্রুত গতি টাঙা। রং বেরঙের পোশাক পরিহিত পদাতিক যাতায়াত করিতেছে। নদীবক্ষে অজস্র ছোট ছোট নৌকা ব্যস্তভাবে ছুটোছুটি করিতেছে। বিমুগ্ধ দৃষ্টিতে দেখিতে দেখিতে গৌরী বলিল, এ কোন অমরাবতীতে আমাকে নিয়ে এলে সর্দার?
মনে হচ্ছে যেন সেই কালের প্রাচীন সুন্দর ভারতবর্ষে আবার ফিরে এসেছি। ধনঞ্জয় ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, অমরাবতী যদি ভালো করে দেখতে চান তো আমার সঙ্গে আসুন, এখনও ডাক্তার আসতে দেরি আছে। গৌরীকে লইয়া ধনঞ্জয় প্রাসাদের ছাদে উঠিলেন। প্রকাণ্ড সমচতুষ্কোণ মাঠের মতো ছাদ, কোমর পর্যন্ত উঁচু পাথরের কাজ করা প্যারাপেট দিয়ে ঘেরা, চারিকোণে 4টি গোল মিনার বা স্তম্ভ। সরু সিঁড়ি দিয়া তাহার চূড়ায় উঠিতে হয়। দুইজনেই নদীর দিকের একটা মিনারে উঠিলেন। তখন সমগ্র ঝিনঝড়োয়া দেশটি যেন চোখের নিচে বিছাইয়া পড়িল। কিস্তা নদী এই স্থানে প্রায় 300 গজ চওড়া। যত পূর্ব দিকে গিয়াছে তত বেশি চওড়া হইয়াছে। গৌরী পাড়াপাড়ের দিকে আঙুল দেখাইয়া বলিল, ওটি কি? ওটি ঝড়োয়া রাজপ্রাসাদ, শ্বেতপস্তরের প্রকাণ্ড রাজভবন। জি রাজপ্রাসাদের যমজ বলিলেই হয়। চারিকোণে তেমনি 4টি উচ্চ বুরুজ মাথা তুলিয়া আছে। একদিকটা প্রাসাদের পশ্চাৎভাগ। প্রাসাদের কোল হইতে শতহস্র প্রশস্ত সোপান সারি নদীর কিনারা পর্যন্ত নামিয়া আসিয়াছে। ঘাটের দৃশ্য দেখিয়া মনে হয় ওইদিকে রাজভবনেও আসন্ন উৎসবের হাওয়া লাগিয়াছে। অনেক স্ত্রীলোকই সকলেই রাজপুরীর পুরন্ধ্রী জলে নামিয়া স্নান করিতেছে। তাহারা কেহই রানীর সখী, কেহ ধাত্রী, কেহ বা পরিচারিকা, আবার কেহ বা বর্ষয়সী আত্মীয়া। যাহারা বর্ষয়সী তাহারা বুক পর্যন্ত জলে নামিয়া নিজেদের মধ্যে জল ছিটাইতেছে। অপেক্ষাকৃত প্রবীণেরা তাহাদের ধমক দিতে গিয়া মুখে জলের ছিটা খাইয়া হাসিয়া ফেলিতেছে। তদপেক্ষাও যাহারা প্রাচীন, যাহারা এই সংসারের অনেক খেয়াল দেখিয়াছে, তাহারা ঘাটের পৈঠায় বসিয়া ঝামা দিয়া পা ঘষিতেছে এবং চাহিয়া চাহিয়া উহাদের রঙ্গরস দেখিতেছে। মাঝে মাঝে সুমিষ্ট কলহাস্যের উচ্ছ্বস উঠিতেছে। সেদিক হইতে চোখ ফিরাইয়া লইয়া গৌরী চারিদিক ফিরিয়া ফিরিয়া দেখিতে লাগিল। এটা কি ওটা কি জিজ্ঞাসা করিতে করিতে শেষে বহুদূরে পূর্ব দিকে যেখানে নদী শেষ হইয়াছে বলিয়া মনে হয়, সেই দিকে হস্তপ্রসারিত করিয়া কহিল, একটা পুরনো কেল্লা বলে মনে হচ্ছে। ওই যে দূরে, ওই জিনিসটা কি? কেল্লাই বটে, ওর নাম হচ্ছে শক্তিগড়। প্রায় 300 বছর আগে ঝিন্দের শক্তি সিং তৈরি করেছিলেন। এখন শক্তিগড় আর তার সংলগ্ন জমিদারি উদিত সিংয়ের খাস সম্পত্তি। স্বর্গীয় মহারাজ ভাস্কর সিং বাবুয়ান হিসেবে ওই সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে গেছেন। বাবুয়ান কাকে বলে? রাজার ছোট ছেলেরা, যাদের গদিতে বসবার অধিকার নেই, তারা উচিত মর্যাদার সঙ্গে থাকবার জন্য কিছু কিছু সম্পত্তি পেয়ে থাকেন, তাকেই বাবুয়ান বলে। উদিত বুঝি ওখানেই থাকে? হ্যাঁ, তাছাড়া সিংগড়েও তার একটা বাগান বাড়ি আছে, সেখানেও মাঝে মাঝে এসে থাকে। দেখছি ছোট ছেলেরাও একেবারে বঞ্চিত হন না। মোটেই না, তাদের অবস্থা অনেক সময় বড় ছেলের চেয়েও বেশি আরামের। রাজা হবার ঝঞ্ঝাট নেই, অথচ মর্যাদা প্রায় সমান। সাধারণত দরবারের বড় বড় সম্মানের পদ তারাই অধিকার করে থাকেন। উদিত কোন পদ অধিকার করে আছেন? ধনঞ্জয় হাসিয়া বলিলেন, তিনি রাজ্যের সবচেয়ে বড় পদরা অধিকার করবার মতলবে ফিরছেন। তার চেয়ে ছোট পদে তার কোনো রুচি নেই, কিন্তু সেই পদের আশা তাকে ছাড়তে হবে, অন্তত যতদিন ধনঞ্জয় ক্ষেত্রী বেঁচে আছে। গৌরী বলিল, তা তো বুঝতেই পারছি, কিন্তু শঙ্কর সিংয়ের কোনো খবরই কি পাওয়া গেল না? কিছুই না, তিনি একেবারে সাপ লোপাট হয়ে গেছেন। আমার সন্দেহ হচ্ছে এর মধ্যে একটা ভীষণ শয়তানি লুকোনো আছে। হয়তো আর কিছু না পেয়ে উদিত তাকে গুম খুন করেছে। উদিত আর ওই ময়ূর বাহনটার অসাধ্য কোনো কাজ নেই। গৌরীর বুকের ভেতরটা তোলপাড় করিতে লাগিল। যদি তাই হয় তাহলে উপায়? ধনঞ্জয়ের মুখ লোহার মতো শক্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, যদি তাই হয় তাহলে উদিতকে গদিতে বসতে দেব না। সিংহাসনে উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশেই কম নয়। গৌরী স্তম্ভিত হইয়া বলিল, সে কি,
আমার আবার দাবি কোথায়? ও কথা এখন থাক, এই বলিয়া ধনঞ্জয় নিচে নামিতে লাগিলেন। নামিয়া আসিয়া দুইজনে একটি বৃহৎ কক্ষে প্রবেশ করিলেন। এই ঘরটি প্রাসাদের সদর ও অন্দরের মধ্যবর্তী। এখানে বসিয়াই রাজা দর্শন প্রার্থীদের দেখা দিয়া থাকেন। বিশালায়তন ঘরের চারিদিকে বহু জানালা ও দ্বার। মেঝে 4 ইঞ্চি পুরো পার্সি কার্পেট পাতা, রেশমের গদিয়াটা। কোচঘরের মধ্যে ইতস্তত সাজানো আছে। রাজার বসিবার জন্য ঘরের মধ্যস্থলে একটি সোনার কাজ করা মখমল ঢাকা আবলুসের চেয়ার। দেওয়ালের গায়ে সূক্ষ্ম পর্দায় আবৃত বড় বড় ভিনিসি ও আয়না। গৌরী আসনে বসিবার অল্পক্ষণ পরেই নকিবদারের নিকট হইতে ডাক্তারের আগমন জানাইল। ডাক্তার আসিয়া ঘরে প্রবেশ করিলেন। বয়সে পৌঢ়। গঙ্গানাথ দ্বারের নিকট হইতেই রাজাকে সসম্ভ্রমে অভিবাদন করিয়া হাস্যমুখে তাহার কাছে আসিয়া বসিলেন। দু একটা মামুলি কুশল প্রশ্নের পর গৌরীর কবজিটা আঙুলে টিপিয়া ধরিয়া বলিলেন, বাহ, নাড়ি তো দেখছি দিব্যি চলছে। আমার চিকিৎসার গুণ আছে বলতে হবে। বলিয়া নিজের গুঁড়ো কৌতুকে হাসিতে লাগিলেন। গৌরী ও ধনঞ্জয় মুখ টিপিয়া হাসিলেন। ডাক্তার বলিলেন, এবার জিভ দেখি। গৌরী জিভ বাহির করিল। চমৎকার, চমৎকার। লিভারটাও একবার দেখতে হবে। লিভার পরীক্ষা করিয়া ডাক্তারের মুখে সন্দেহের ছাপ পড়িল। আপনার এত ভালো স্বাস্থ্য আমি অনেক দিন দেখিনি। তারপর একটু ইতস্তত করিয়া বলিলেন, ওই জিনিসটা কি সত্যি ছেড়েছেন নাকি? গৌরী মুখখানা ম্রিয়মান করিয়া বলিল, হ্যাঁ ডাক্তার, ও বিষ আর আমার সহ্য হচ্ছিল না। ডাক্তার সানন্দে 2 করতল ঘষিতে ঘষিতে বলিলেন, বেশ বেশ, আমি বরাবরই বলে আসছি, ও না ছাড়লে আপনার শরীর শোধরাবে না। কিন্তু এতটা উন্নতি আমি প্রত্যাশা করিনি। এ হাওয়া বানর গুণ। ধনঞ্জয় মৃদুস্বরে বলিলেন, তাতে আর সন্দেহ কি? ডাক্তারকে একটু দূরে সরাইয়া লইয়া গিয়া ধনঞ্জয় চুপি চুপি বলিলেন, কথাটা যেন প্রকাশ না হয় ডাক্তার। তুমি তো সবই জানো। এইবার কুমারকে বাংলাদেশ থেকে ধরে এনেছি। ডাক্তার অবাক হইয়া বলিলেন, কি, বাংলাদেশে গিয়ে উনি এত ভালো ছিলেন? সেখানে যে ভয়ঙ্কর ম্যালেরিয়া। ধনঞ্জয় বলিলেন, ভালো যে ছিলেন তা তো দেখতেই পাচ্ছ। সে যা হোক, উনি এতদিন তোমার চিকিৎসাধীনে ছিলেন, এই কথা যেন ভুলো না। তা কি আর ভুলি? এই বলিয়া ডাক্তার গৌরীকে তাহার পুনঃপ্রাপ্ত স্বাস্থ্যের জন্য বহু অভিনন্দন জ্ঞাপন করিয়া এবং নিজের চিকিৎসার আশ্চর্য গুণ সম্বন্ধে পুনশ্চ রসিকতা করিয়া প্রস্থান করিলেন। গৌরী ধনঞ্জয়কে জিজ্ঞাসা করিল, ডাক্তার সব কথা বুঝি জানেন না? ধনঞ্জয় মৃদু হাসি বলিলেন, না, গঙ্গানাথ খুব উঁচু দরের ডাক্তার, কিন্তু বড় বেশি কথা কয়। যেটুকু না বললেই নয় সেটুকুই ওকে বলা হয়েছে। তারপর গৌরীর পিঠ চাপড়াইয়া বলিলেন, সাব্বাস, ডাক্তার যখন জাল ধরতে পারেনি তখন আর ভয় নেই। গৌরী জিজ্ঞাসা করিল, আসল কথাটা কে কে জানে? আমি, দিয়ান বজ্রপাণি ও রুদ্ররূপ। ধনঞ্জয়ের মুখের কথা শেষ না হইতে হইতেই রুদ্ররূপ উত্তেজিতভাবে ঘরে প্রবেশ করিয়া চাপা গলায় বলিল, হুঁশিয়ার, কুমার উদিত আসছেন। এই বলিয়া আবার পর্দার আড়ালে অন্তর্হিত হইয়া গেল। বেশি কথা বলবেন না, যা বলবার আমিই বলবো। গৌরীর কানে কানে এই কথাগুলো বলিয়া ধনঞ্জয় জানালার কাছে সরিয়া গিয়া দাঁড়াইলেন। গৌরীর বুকে হাতুড়ির ঘা পড়িল। এইবার সত্যকার পরীক্ষা। তাহলে আজকের মতো এখানেই শেষ। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। গল্পপাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।